আজ থেকে 40,000 বছর পর এটি আমাদের প্রতিবেশী তারা AC793888 এর প্রায় 1.7 লক্ষ আলোকবর্ষ দূর দিয়ে অতিক্রম করছে একটি এলিয়ান স্পেসক্রাফট। কিন্তু আসল চমক হলো এটি তৈরি করেছে মানুষই। এমনই এক স্পেসক্রাফট যা হয়তো পৃথিবীতে মানুষ অস্তিত্ব না থাকলেও মহাকাশে ঘুরে বেড়াবে, সঙ্গে নিয়ে যাবে এলিয়েনদের জন্য পাঠানো আমাদের বার্তা। সেটাও এই আশাতে যেন কোনো দূরবর্তী সভ্যতা হয়তো একদিন এটিকে খুঁজে পাবে। আপনি যখন রাতের আকাশে অসংখ্য তারার দিকে তাকান, তখন আপনি কি জানেন ওই কালো আকাশের বাইরে আমাদের সোলার সিস্টেমের সীমানা ছাড়িয়ে অন্ধকার মহাশূন্যে একটি ধাতব বক্স ভেসে বেড়াচ্ছে, যার নাম ভয়েজার 1। না কোনো সোলার প্যানেল, না 5G অ্যান্টেনা, না কোনো আধুনিক AI সিস্টেম। তার উপরে সেটির বয়স 47 বছরেরও বেশি, আর পৃথিবী থেকে এর দূরত্ব 25 বিলিয়ন কিলোমিটার থেকেও বেশি। তবুও পৃথিবীতে বসে আমরা এখনও তার সাথে যোগাযোগ করতে পারছি। আমরা এখনও তাকে সিগন্যাল পাঠাই এবং তার থেকে ডাটাকে সংগ্রহ করি। কিন্তু এটা সম্ভব হচ্ছে কিভাবে? মাত্র 22 ওয়াটের এত দুর্বল সিগন্যাল এত দূর থেকে আমরা কিভাবে পাই? পৃথিবীতে বিশাল অ্যান্টেনাগুলো কিভাবে এর ক্ষীণ শব্দকে মহাশূন্যের নয়েজ থেকে আলাদা করে? আর কতদিন আমরা ভয়েজার 1 এর সঙ্গে যোগাযোগ রাখতে পারবো? একদিন কি এই সংযোগ চিরতরে বন্ধ হয়ে যাবে? এইসব প্রশ্নের উত্তর আমরা জানবো আমাদের আজকের এই ভিডিওর পর্বে। বন্ধুরা, ভয়েজার স্পেসক্রাফট দুটি তৈরি করে মানবজাতি যে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়কে দেখিয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য। কারণ কল্পনা করুন, পৃথিবী থেকে বিলিয়ন কিলোমিটার দূরে একটি মোবাইল ফোনের রেডিও সিগন্যালের থেকেও হাজার গুণ দুর্বল সিগন্যাল হওয়া সত্ত্বেও আমরা এখনও এই স্পেসক্রাফটের সাথে যোগাযোগ রাখছি। কিন্তু এটা কিভাবে? তো বন্ধুরা, 1979 সালে নাসা একটি সাহসী পরিকল্পনা শুরু করে। মহাকাশে পাঠানো হয় দুটি স্পেসক্রাফট, ভয়েজার 1 এবং ভয়েজার 2। দুটির ডিজাইন প্রায় একই রকম। মাঝখানে একটি বড় সাদা ডিশ অ্যান্টেনা, একটি বক্সের মতো কাঠামো যার ভেতরে আছে নিউক্লিয়ার ব্যাটারি বা RTG, পাশে বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং একটি ছোট্ট কম্পিউটার যেটা এর মস্তিষ্ক। মিশনের মূল উদ্দেশ্য ছিল খুবই সহজ। এই যাত্রাটি জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস ও নেপচুনের মতো আউটার প্ল্যানেটগুলোকে পর্যবেক্ষণ করবে। কারণ এই বিশেষ সুযোগটি প্রতি 175 বছরে একবারই আসে, যখন এই গ্রহগুলো এমনভাবে সারিবদ্ধ হয় যে তাদের গ্র্যাভিটির সাহায্যে স্পেসক্রাফট এক গ্রহ থেকে আরেকটি গ্রহে স্লিংশট করে যেতে পারে। সহজে বললে ভয়েজারও এই ক্ষেত্রে তাই করেছে। জুপিটারের কাছে গিয়ে তার গ্র্যাভিটি ভয়েজারের পথকে ঘুরিয়ে দেয়, কিন্তু গতি বাড়িয়ে দেয়। এরপর স্যাটার্ন থেকে অতিরিক্ত গতি পায়, আর ভয়েজার 2 ইউরেনাস ও নেপচুনের থেকেও গ্র্যাভিটি অ্যাসিস্ট পায়। এই কৌশলের ফলে ভয়েজার 1 প্রায় 17 কিলোমিটার প্রতি সেকেন্ড, মানে ঘন্টায় 60,000 কিলোমিটারের গতিতে মহাকাশে ছুটে চলেছে, তাও অতিরিক্ত জ্বালানি ছাড়াই। ভয়েজার 1 জুপিটারের ক্লাউড, গ্রেট রেড স্পট ও তার রিংয়ের প্রথম ক্লোজ আপ ছবি পাঠায়। আয়ো উপগ্রহে স্বয়ংক্রিয় আগ্নেয়গিরির সন্ধানও ভয়েজারে করে, যা পৃথিবীর বাইরে অন্য কোথাও প্রথমবার নিশ্চিত হওয়া যায়। তারপর স্যাটার্নের রিংয়ের মধ্যে সেপার মুন আবিষ্কার করে ভয়েজার, এবং টাইটানের ঘন নাইট্রোজেন বায়ুমণ্ডলও সেও পর্যবেক্ষণ করেছিল। অন্যদিকে ভয়েজার 2 একমাত্র স্পেসক্রাফট যা ইউরেনাস ও নেপচুনকে কাছ থেকে দেখেছে। সবাই ভেবেছিল মিশন শেষ, এখন এদের কাজও শেষ। কিন্তু আসল গল্প তখনই শুরু হয়, কারণ এরপর নাসা তাদের নতুন মিশন সোলার সিস্টেমের সীমানার দিকে যাত্রা করে। অনেকেই ভাবেন ভয়েজার ইতিমধ্যেই সোলার সিস্টেম ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু বাস্তবে তা নয়। পুরোপুরি বের হতে প্রায় 300 বছর লাগবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বুঝতে হবে। সোলার সিস্টেম আর হ্যালোস্ফিয়ার একই জিনিস নয়। হ্যালোস্ফিয়ার হলো সূর্যের সোলার উইন্ড ও ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তৈরি একটি বুদবুদের মতো অঞ্চল। এর বাইরের সীমানাকে বলা হয় হ্যালিওপস। ভয়েজার 1 এটি 2012 সালে এবং ভয়েজার 2 এটিকে 2018 সালে অতিক্রম করেছে। তার মানে এখন তারা ইন্টারস্টেলার স্পেসে। কিন্তু সোলার সিস্টেমের আসল যে শেষ অংশ সেটাকে ধরা হয় ওট ক্লাউড পর্যন্ত, যেখানে পৌঁছাতে ভয়েজারের এখনও শত শত বছর সময় লাগবে। বর্তমানে ভয়েজার 1 পৃথিবীর থেকে প্রায় 170 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দূরত্বে আছে, মানে প্রায়
25 বিলিয়ন কিলোমিটার। এত দূরে যে আলো সেখান থেকে পৃথিবীতে আসতে 23 ঘন্টার সময় নেয়। এই কারণেই আমরা আজ যে সিগন্যাল পাই সেটা আসলে গতকালকের, আর আজ আমরা যে কমান্ড পাঠাই সেটাও পৌঁছাতে একদিন লেগে যায়। তবু প্রশ্নটা থেকেই যায়, এত দূরে এত দুর্বল সিগন্যাল আমরা কিভাবে এর সাথে যোগাযোগ করতে পারছি? তো এর উত্তর লুকিয়ে আছে এর 3টি প্রধান স্তম্ভে: ভয়েজারের অ্যান্টেনা, নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক এবং স্পেসক্রাফটের পাওয়ার ও ওরিয়েন্টেশন সিস্টেম। তো দেখুন বন্ধুরা, ভয়েজারের ওপরে যে বড় সাদা রঙের ডিশটা দেখা যায় তাকে বলা হয় হাই গেইন অ্যান্টেনা। এর ব্যাস প্রায় 3.7 মিটার বা 12 ফুট। এই অ্যান্টেনা খুবই সরু একটি বিমের মতো রেডিও তরঙ্গ পাঠায়, একেবারে টর্চ লাইটের পাতলা আলোর মতো। আসলে রেডিও তরঙ্গ এক ধরনের আলোই, শুধু এর ফ্রিকোয়েন্সি আলাদা। কিন্তু এইখানে সবথেকে অবাক করার মতো বিষয় হলো এই সিগন্যালের শক্তি মাত্র 22 ওয়াট, মানে একটি ছোট্ট বাল্ব চালানোর মতো শক্তি। আর এই সামান্য শক্তি দিয়েই ভয়েজার স্পেসক্রাফট 25 বিলিয়ন কিলোমিটার দূর থেকে পৃথিবীতে সিগন্যাল পাঠাচ্ছে। কিন্তু এখানে ফিজিক্সের একটি সহজ নিয়ম এর সবথেকে বড় শত্রু, ইনভার্স স্কয়ার ল। দূরত্ব যত বাড়ে সিগন্যাল তত দুর্বল হয়ে যায়। যদি দূরত্ব 10 গুণ বাড়ে সিগন্যাল 100 গুণ কমে যায়। যদি দূরত্ব 100 গুণ বাড়ে তাহলে সিগন্যাল 10,000 গুণ কমে যায়। তাই ভয়েজার যেখানে আছে সেখানে পৌঁছাতে পৌঁছাতে এই সিগন্যাল এতটাই ছড়িয়ে যায় যে পৃথিবীতে পৌঁছানোর শক্তি 1 ট্রিলিয়ন ওয়াট থেকেও অনেক কম হয়ে যায়। এটি মোবাইল, ওয়াইফাই বা এফএম রেডিওর সিগন্যালের থেকেও 1000 গুণ দুর্বল, একেবারে নয়েজের মতো। তাহলে প্রশ্ন আসে, নাসা এই ক্ষীণ সিগন্যালকে কিভাবে শুনতে পায়? এখানেই আসে নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক, মানে DSN। ভাবুন, পৃথিবীর 3 করে 3টি বিশাল কান বসানো হয়েছে। প্রতিটি জায়গা থেকে প্রায় 70 মিটার ব্যাসের বিশাল অ্যান্টেনা এই 3টি জায়গায় আছে। একটি হলো গোল্ডেন স্টান, সেটি ইউএস এর ক্যালিফোর্নিয়াতে, দ্বিতীয়টি স্পেনের মাদ্রিদে এবং তৃতীয়টি অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে। পৃথিবী ঘোরার কারণে সবসময় অন্তত একটি অ্যান্টেনা ভয়েজারের দিকেই তাকিয়ে থাকে, ফলে 24 ঘন্টায় যোগাযোগ সম্ভব। এই অ্যান্টেনাগুলো মহাকাশ থেকে আসা প্রতিটি ক্ষুদ্র তরঙ্গকে সংগ্রহ করে, তারপর এই সিগন্যাল যায় অত্যন্ত সংবেদনশীল অ্যাম্প্লিফায়ারের মধ্য দিয়ে, যেগুলো খুব কম তাপমাত্রায় রাখা হয় যেন তাদের নিজেদের ইলেকট্রনিক নয়েজ কম হয়ে যায়। এরপর কম্পিউটারে এরর কারেকশন কোডকে ব্যবহার করে ডেটাকে ঠিক করা হয়। কিছু বিট নষ্ট হলেও প্যাটার্ন দেখে সেগুলোকে ঠিক করে নেওয়া হয়। এর ফলে আমরা পাই ভয়েজারের ডেটা, ম্যাগনেটিক ফিল্ড, প্লাজমা ডেন্সিটি, কসমিক রে, এমনকি স্পেসক্রাফটের স্বাস্থ্যের তথ্য। ডেটা রেট খুবই ধীর, কয়েক বিট প্রতি সেকেন্ড থেকে কয়েক ডজন বিট প্রতি সেকেন্ড। কিন্তু বিজ্ঞানের জন্য এইটুকুই যথেষ্ট, কারণ এইখানে দরকার শুধু সংখ্যা আর গ্রাফ। কিন্তু শুধুমাত্র বড় কান থাকলেই হবে না। আপনার বন্ধু আপনাকে তখন শুনতে পাবে যখন আপনি তার দিকে মুখ করে কথা বলবেন। ভয়েজারের ক্ষেত্রেও তাই। এই অ্যান্টেনা একটি সরু বিম সিগন্যাল পাঠায়। যদি এটি পৃথিবীর দিক থেকে মাত্র 1 অথবা 2 ডিগ্রি সরে যায়, সিগন্যাল সরাসরি মহাকাশে চলে যাবে। পৃথিবী তখন মিস হয়ে যাবে। এর জন্য স্পেসক্রাফটকে সবসময় নিজের অবস্থান ঠিক রাখতে হয়, যাতে অ্যান্টেনা পৃথিবীর দিকেই থাকে। এই কাজ করে ছোট ছোট থ্রাস্টার, যেগুলোতে হাইড্রোজেন জ্বালানি থাকে। স্টার ট্র্যাকার ও জাইরোস্কোপ আশেপাশের উজ্জ্বল তারাগুলোকে দেখে বোঝে স্পেসক্রাফট কোন দিকে আছে। তারপর অনবোর্ড কম্পিউটার খুবই ছোট সময়ের মধ্যে থ্রাস্টার চালিয়ে অবস্থান ঠিক করে। এমনকি ভয়েজারের মধ্যেও একটি অটো পাইলট সিস্টেম আছে, যা ঠিক করে দেয় কখন অ্যান্টেনা ঘোরাতে হবে এবং কখন ডেটাকে পাঠাতে হবে। 47 বছরেরও বেশি সময় পরে থ্রাস্টারের সমস্যা হওয়া স্বাভাবিক। পাইপে ময়লা জমে ভাল্ব শক্ত হয়ে যায়। তখন নাসা একটি বুদ্ধিমান সমাধান বের করে। ভয়েজারের মধ্যে থাকা পুরনো, কখনো ব্যবহার না করা থ্রাস্টারগুলো 2017 সালের দিকে আবার চালু করা হয়, আর আশ্চর্যজনকভাবে সেগুলো কাজ করতেও শুরু করে। সম্প্রতি আরও একটি সমস্যা হয়েছিল। ভয়েজার 1 থেকে সিগন্যাল আসছিল, কিন্তু ডেটা ছিল এলোমেলো। তখন বিজ্ঞানীরা শুধু প্যাটার্ন দেখে অনুমান করেন কোনো মেমোরি ব্লক খারাপ হয়েছে। এরপর কোডের যে অংশটি খারাপ হয়ে গিয়েছে তার থেকে কোডটিকে ভালো অংশে সরিয়ে দেওয়া হয় এবং আবার স্বাভাবিক ডেটা আসতে শুরু করে। তাই কমিউনিকেশনের প্রথম সমস্যা হলো নির্ভুলভাবে
লক্ষ্য করা অ্যান্টেনা, ডিপ স্পেস নেটওয়ার্কের বিশাল অ্যান্টেনা, প্লাস সংবেদনশীল রিসিভার এবং স্মার্ট এরর কারেকশন। এবার আসি দ্বিতীয় রহস্যে, যে ভয়েজার এত বছর ধরে কিভাবে বেঁচে আছে। ভয়েজারে কোনো সোলার প্যানেল নেই, কারণ জুপিটারের পর সূর্যের আলো খুবই দুর্বল হয়ে যায়। তাই এর জন্যই এর ভেতরে ব্যবহার করা হয়েছে আরটিজি, যেটাকে রেডিও আইসোট্রপ থার্মো ইলেকট্রনিক জেনারেটর বলা হয়। এটি এক ধরনের নিউক্লিয়ার ব্যাটারি। প্রতিটি স্পেসক্রাফটে 3টি আরটিজি আছে, যেখানে থাকা প্লুটোনিয়াম 238 তাপের উৎপন্ন করে। সেই তাপকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করা হয়। লঞ্চের সময় এগুলো প্রায় 470 ওয়াট শক্তি তৈরি করত, কিন্তু সময়ের সাথে সাথে প্রতি বছর 4 ওয়াট করে সেই শক্তি কমছে। এখন মোট শক্তি 200 ওয়াটেরও কম। এখনই অল্প শক্তি দিয়ে চালাতে হয় ট্রান্সমিটার, কম্পিউটার, হিটার, যাতে -200 ডিগ্রির তাপমাত্রাও এই স্পেসক্রাফটটি জমে না যায়, এবং আরও কিছু বৈজ্ঞানিক যন্ত্র। তাই নাসাকে বারবার সিদ্ধান্ত নিতে হয় কোন যন্ত্র চালু রাখবে এবং কোনটিকে বন্ধ করবে। 1990 সালে ভয়েজার পেল ব্লু ডট ছবি তোলে। এরপর এর ক্যামেরাকে বন্ধ করে দেওয়া হয় যেন এর শক্তিকে বাঁচানো যায়। এরপর একে একে আরও অনেক যন্ত্রকে বন্ধ করা হয়েছে। আজ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রই চালু আছে, যেমন ম্যাগনেটোমিটার, প্লাজমা ওয়েভ ডিটেক্টর আর কসমিক রে ডিটেক্টর। এগুলোর মাধ্যমে আমরা ইন্টারস্টেলার স্পেসের সম্পর্কে জানতে পারি। ভয়েজারের কম্পিউটার আজকের বর্তমান কম্পিউটার তুলনাতে অত্যন্ত দুর্বল, মেমোরি মাত্র কয়েক কিলোবাইট। তবুও 1970-এর এই প্রযুক্তি আজও কাজ করছে। এটাই এর ডিজাইনের শক্তি। কোনো সমস্যা ঠিক করতে 23 ঘন্টা লাগে কমান্ড পৌঁছাতে, আবার 23 ঘন্টা লাগে তার উত্তর আসতে। মানে একটি ছোট্ট সমস্যাকে ফিক্স করতেও 2 দিন লেগে যায়। এখন প্রশ্ন, এইভাবে আর কতদিন? প্রতি বছরই এর শক্তি কমছে। নাসার লক্ষ্য কমপক্ষে 2030 সাল পর্যন্ত একটি যন্ত্র চালু রাখা। এরপর একসময় এমন হবে ট্রান্সমিটার চালানোর শক্তিও আর থাকবে না। তখন ডিপ স্পেস নেটওয়ার্ক শুধু নয়েজ শুনবে, ভয়েজারের কণ্ঠস্বর নয়। সেখানে আমাদের জন্য ভয়েজার শেষ, কিন্তু এর যাত্রা শেষ হবে না। আর যদি কোনো এলিয়েন সভ্যতা এতদিনে এটিকে খুঁজে পায়, তাহলে তারা পাবে একটি গোল্ডেন রেকর্ড, যেখানে আছে পৃথিবীর শব্দ, বিভিন্ন ভাষায় শুভেচ্ছা, সঙ্গীত ও বৈজ্ঞানিক তথ্য। এটি আসলে মানব জাতির এক ইন্টারস্টেলার ভিজিটিং কার্ড। এখন আপনার কি মনে হয়, ভয়েজার কি কখনো এলিয়েন সভ্যতার হাতে পড়বে, নাকি তার আগেই কোনো মহাজাগতিক সংঘর্ষে হারিয়ে যাবে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।